নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। আমি খবরিলাল বিবেক চলে এসেছি আপনাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দিতে। কি খবর? এই মনে হচ্ছে গোটা কংগ্রেসের যারা নেতারা রয়েছেন, হাই প্রোফাইল নেতা, অর্থাৎ জয়রাম রমেশ, একদিকে রাহুল গান্ধী, এরা সবাই মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছে। অবাক হচ্ছেন, ভয়, মানে এটা কি বলছি আমি সকাল সকাল? না মশাই, ঠিক কথাই বলছি, মানে দেখে শুনে তো তাই মনে হচ্ছে। কারণ যে কথা একসময় কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তার মুখে শোনা যেত যে মমতা ব্যানার্জিকে ছাড়া ইন্ডিয়া জোট ভাবাই যায় না, সেই কথা এখন শোনা যাচ্ছে কার মুখে? জয়রাম রমেশের মুখে। তিনি কে? আমরা সবাই জানি তিনি কংগ্রেসের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাই প্রোফাইল নেতা, এবং একসময় কংগ্রেস সরকারে তিনি মন্ত্রী ছিলেন, এবং ইন্ডিয়া জোটে যে কার্যকরী সমিতি রয়েছেন তারও নাকি তিনি সদস্য। তিনি কি বলেছেন একবার শুনে নেওয়া যাক। ममता जी के बिना इंडिया गठबंधन की कल्पना नहीं कर सकते और हम उम्मीद करते हैं कि जो कल ममता जी ने कहा कि बीजेपी को हराना हमारा कर्तव्य है, हमारी प्रायोरिटी है, हमारी प्राथमिकता है, उसी भावना के साथ हम पश्चिम बंगाल में प्रवेश कर रहे हैं। और हमें पूरा उम्मीद है कि जो बातचीत चल रही है वो कुछ न कुछ एक मध्य का रास्ता निकाला जाएगा और इंडिया गठबंधन भी पश्चिम बंगाल में इंडिया गठबंधन के रूप में चुनाव लड़ेंगे और सभी पार्टियों का सहयोग होगा। অপরদিকে আমরা সবাই জানি যে মমতা ব্যানার্জি 30শে ডিসেম্বরের আলটিমেটাম দিয়েছিলেন বঙ্গে সিটের শেয়ারিং নিয়ে, এবং সেখানে যেটা হয়েছে যে 30শে ডিসেম্বর পেরিয়ে 30শে জানুয়ারি আসতে চলেছে, কিন্তু এখনো অবধি সিট শেয়ারিং, আসন সমঝোতা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কংগ্রেস। মমতা ব্যানার্জি এটাও বলেছিলেন যে মাত্র 2টো সিটে আমি দিতে পারি, কারণ সেই 2টো সিটে কংগ্রেসের যা হোক একটু প্রভাব আছে, সেখানে আমরা সাহায্য করব। আমাদের বদলে অন্যান্য জায়গাতে ওই যে একের বিরুদ্ধে এক, অর্থাৎ যেখানে যে শক্তিশালী সেখানে তার প্রভাবই মেনে নিতে হবে, তার কথাই শেষ কথা হবে, এই শর্ত কিন্তু মেনে নিতে হবে। সেই সব ব্যাপারেও কোনো রাগ আরেনি কংগ্রেস। একের পর এক, দিনের পর দিন কেটে গিয়েছে, কিন্তু কোনো রকম কোনো হেলদোল নেই কংগ্রেস নেতৃত্বের। এমনকি আমরা এটাও দেখলাম যে যখন দিল্লিতে, নয়াদিল্লির বুকে যে ইন্ডিয়া জোটের মেগা বৈঠক হয়েছিল, সেই দিন পাশাপাশি বসে আছেন রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, অথচ রাহুল গান্ধীর সাথে মমতা ব্যানার্জির সেই অর্থে কোনো কথা নেই। বরং রাহুল গান্ধী খুব বেশি করে কথা বলছিলেন হেসে হেসে সীতারাম ইয়েচুরির সঙ্গে। কে সীতারাম ইয়েচুরি? সিপিএমের সেই সীতারাম ইয়েচুরি, যেই সিপিএমের সঙ্গে 34 বছরের লড়াইয়ের পরে ক্ষমতা দখল করেছিল তৃণমূল কংগ্রেস, আরও বলা ভালো মমতা ব্যানার্জি। ফলে স্বাভাবিকভাবেই আঁতে ঘাঁতো লাগবেই, এক প্রকার অপমানের মতোই বিঁধেছে, এবং সেই কথাটাই তিনি একেবারে মন খুলে জনগণের সামনে রেখেছিলেন। আর এই যে সংহতি র্যালি হলো পার্ক সার্কাস ময়দানে, যে সভা, সেই সভায় বক্তৃতা রাখতে গিয়ে তিনি সেই কথা বলেই ফেললেন। তারপরেই একেবারে নড়ে চড়ে বসেছে গোটা কংগ্রেস শিবির। পরের দিনই দেখা গেল রাহুল গান্ধী একেবারে মমতা অন্তপ্রাণ হয়ে একেবারে তিনি ভাষণ বলে দিলেন। জনগণ তথা বাংলার জনগণ, বাংলার তৃণমূল কংগ্রেসকে তিনি পরোক্ষভাবে বার্তা দিলেন যে না, মমতা ব্যানার্জিতে আমার কোনো অসুবিধা নেই, আমার সাথে তার খুব ভালো সম্পর্ক। কিন্তু তাতে কি চিরে ভিজলো না। আমরা দেখলাম গতকালই মমতা ব্যানার্জি একেবারে বলে দিলেন না না, ওইসব অন্য কথা, ওইসব কথা কোনো কিছু আমাকে বলে হবে না, বঙ্গে জোট হচ্ছে না, আমরা একলাই চলছি, ভোটের পর ভেবে দেখব। আরও বিপাকে কি তাহলে কংগ্রেস শিবির? কিন্তু কেন কংগ্রেস এত চাপে? মমতা ব্যানার্জিকে এককালে যারা খুব একটা ধর্তব্যের মতো রাখছিল না বলে মনে হচ্ছে, তার পেছনে কেন এভাবে হাত ধুয়ে পড়ে গেছে, মানে পায়ে পড়ার মতো অবস্থা? কেন জয়রাম রমেশ বাধ্য হয়ে বলছেন যে মমতা ব্যানার্জিকে ছাড়া ইন্ডিয়া জোট ভাবাই যায় না? দেখুন, একটু লক্ষ্য করে দেখবেন যে এই যে জোটগুলো আছে, আঞ্চলিক যে দল, তারা অনেকে কিন্তু কংগ্রেসের উপরে ক্ষুব্ধ, এবং মমতা ব্যানার্জি, যিনি একসময় কংগ্রেস ভেঙে নতুন করে নিজের দল করে পশ্চিমবঙ্গে রীতিমতো শাসনের পালাবদল ঘটিয়েছিলেন, তাদের সাথে কিন্তু এই রাজনৈতিক দলের অসম্ভব ভালো সখ্যতা। এই রাজনৈতিক দলগুলোর আমরা দেখেছি অরবিন্দ কেজরিওয়াল, আমরা দেখেছি উদ্ধব ঠাকুরে, আমরা দেখেছি তেজস্বী যাদব, আমরা দেখেছি অখিলেশ যাদব, এমনকি নীতিশ কুমার পর্যন্ত আহ্বায়ক হতে রাজি হননি কংগ্রেস শিবিরের দাবি মেনে। সেটাও কি মমতা ফ্যাক্টর? তাহলে মমতা ব্যানার্জি কি সত্যি এতটা প্রভাবশালী ইন্ডিয়া জোটের মধ্যে যে বাধ্য হয়ে এক প্রকার গোটা কংগ্রেস শিবির, তারা কিন্তু এই মুহূর্তে বাধ্য হয়ে রয়েছে যে মানে মমতা ছাড়া তাদের কোনো গতি নেই, মমতা বিনে
ইন্ডিয়াতে কোনো গতি নেই তাদের, এরকম অবস্থা? নাকি কংগ্রেস শিবির এটা ভালো মতোই বুঝে গেছে যে মমতা ব্যানার্জি যদি বিদ্রোহ করে দেন তাহলে আঞ্চলিক দলগুলো তার সুরে সুর মিলিয়ে বিদ্রোহ করা শুরু করবে, ফলে যেটুকু যা আসন সমঝোতা হতে পারত, যেটুকু পালে হাওয়া পাওয়া যেত, সেটা আর পাওয়া যাবে না। একা রাহুল গান্ধীর এই ন্যায়যাত্রা, যেটা আজকে এই মুহূর্তে বঙ্গে প্রবেশ করছে, সেই রাহুল গান্ধীর ন্যায়যাত্রার উপরে কি কংগ্রেস হাইকমান্ডেরই বা খোদ রাহুল গান্ধীর নিজেরও খুব একটা ভরসা নেই? মানে আঞ্চলিক দলগুলো ছাড়া তাদের যে ভোট বৈতরণী পার করা এক প্রকার অসম্ভব, সে কথাটা কি হাড়ে হাড়ে বুঝতে পেরে গেছে, কিন্তু তবুও তারা ওই বলে না যে জমিদারি চাল চলে গিয়েছে, কিন্তু সেই মেজাজটা যায়নি, সেই মেজাজটা ধরে রাখতে গিয়ে এই বিপাকে পড়ে গেল এবং এখন হাড়ে হাড়ে টের পেয়ে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। প্রশ্ন অনেক। একদিকে বিজেপির হাতে একের পর এক রাজনৈতিক ইস্যু একেবারে জড়সড় হয়ে রয়েছে, জড়ো করে একাঠা করে রেখে দিয়েছে তারা। রাম মন্দিরের মতো এরকম একটা সুন্দর ইস্যু, নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করেছেন, হিন্দুত্বের আবেগ। কেউ কেউ তো নরেন্দ্র মোদীকে বিষ্ণুর অবতারের সাথেও তুলনা করে দিচ্ছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে নরেন্দ্র দামোদর মোদী, তার কিন্তু শুধুমাত্র তিনি একজন বিজেপির নেতা বা প্রধানমন্ত্রী নন, তার নিজস্ব একটা ইমেজ তৈরি হয়ে গিয়েছে, এটাও কিন্তু অনেক রাজনীতিবিদ বলছেন। এবং সেই বিশাল ধরাছোঁয়ার বাইরে যাওয়া একটা ইমেজ, সেই ইমেজের যদি প্রতিপক্ষ হতে হয় তাহলে জোট বেঁধে লড়াই করা ছাড়া যে কোনো গতি নেই, এটা কি হাড়ে হাড়ে এবার টের পেয়ে গিয়েছে কংগ্রেস নেতৃত্ব। আর তাই সবথেকে বিদ্রোহী, বাংলার অগ্নিকন্যা বলে পরিচিত, বিদ্রোহ আন্দোলনের মুখ বলে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে এইভাবে এখন বশে আনার চেষ্টা করা বা তার এইভাবে বশ্যতা স্বীকার করা, সত্যি প্রশ্ন উঠছে। কিন্তু মমতা ব্যানার্জি তার বক্তব্যে এখনো অবধি অনড়, এটাই জানা যাচ্ছে যে ভোটের পর ভেবে দেখবো, এখন যে যার মতো লড়ছে লড়ুক, 300টা সিট সেখানে কংগ্রেস লড়ুক গিয়ে, আর বাকিগুলো জায়গায় যেরকমভাবে যেখানে যে শক্তিশালী সেখানে সে লড়বে। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে জোট ভেঙে পড়ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে জোটের এক একটা ইট, এটাই কি মনে হচ্ছে? এবং নিজেদের ভবিষ্যতের পতন লক্ষ্য করেই বা সেটা বুঝতে পেরেই কংগ্রেস নেতৃত্ব এতটা মরিয়া মমতাকে নিজেদের শিবিরে টানবার জন্য। তাই কি এতটা মমতাকে তোয়াজ করা শুরু হঠাৎ করেই একেবারে ভোল পাল্টে? এমনকি এটাও শোনা যাচ্ছে যে অধীর চৌধুরীকে নাকি কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে খুব একটা কথা বলতে না। এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে অধীর রঞ্জন চৌধুরীর সেই লড়াকু একেবারে আক্রমণাত্মক মেজাজ, সেটা কোথাও গিয়ে উবে গেছে, কর্পূরের মতো ভ্যানিশ। পিসি সরকারের সেই ম্যাজিক আমরা দেখেছিলাম, তাজমহল ভ্যানিশ হয়ে যায়, সেরকমভাবে একদম ভোজবাজির মতো ভ্যানিশ হয়ে গিয়েছে। কোথাও না কোথাও গিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে এই বর্তমান পরিস্থিতি। কংগ্রেসের মমতাকে কি দরকার এতই, কিন্তু মমতার তো কংগ্রেসকে দরকার নেই, তাই কি মমতা এতটা বেপরোয়া হয়ে উঠেছেন? অনেকগুলো প্রশ্ন এবং তার অনেকগুলো না জানা উত্তর, এবং এই সমস্ত উত্তরগুলো লুকিয়ে আছে আসন্ন লোকসভা নির্বাচনের একেবারে ভোট বাক্সের মধ্যে। কার কতটা রোয়াব এবং সেই রোয়াবের আদতে কতটা বাস্তব ভিত্তি আছে সেটা তো ডিসাইড করবেন আপনারা, জনতা জনার্দন। আর আপনাদেরই এরকম না জানা বিভিন্ন তথ্য আপনাদের সামনে নিয়ে আসা, খবরের পিছনে লুকিয়ে থাকা খবরগুলোকে আপনাদের সামনে নিয়ে আসাটা আমাদের কর্তব্য, এবং আমরা সেটা প্রতিনিয়ত পালন করছি অত্যন্ত ন্যায়নিষ্ঠভাবে, বস্তুনিষ্ঠভাবে এবং দায়বদ্ধভাবে। তাই আপনারাও থাকুন আমাদের সঙ্গে, সবসময় আমাদেরকে সঙ্গে রাখুন, কারণ আমরা ডিজিটাল খবরিলাল, আর ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।